আচ্ছা, ক্লাস 12 বায়োলজি থার্ড সেম এবং হচ্ছে সিইউইটি বায়োলজি, বিএসসি নার্সিং, ঠিক আছে, এবং যারা হচ্ছে ফরেন্সিক সায়েন্সের জন্য এন্ট্রান্স এক্সাম দিচ্ছ, প্রত্যেকের জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা পড়বো মানব নিষেধ, খুব ভালো করে বুঝবেন, ঠিক আছে। আর এটা পড়তে গেলে কিন্তু আগের কিছু কনসেপ্ট লাগবে, যাদের আগের পড়াগুলো হয়নি আমি একটু রিমেম্বার করিয়ে দেবো। তো আজকে আমরা পড়বো নিষেধ পদ্ধতি, ভালো করে বুঝবে অ্যান্ড হচ্ছে সঙ্গে সঙ্গেই লিখে ফেলবে, ঠিক আছে। আগে বুঝবে, শুধু টুকবে না, অনেক আগে শুধু টোকার চিন্তা করবে না। আমরা শুধু পড়বো না, আমরা অ্যানিমেশনও দেখব। ঠিক আছে, নিষেধ পদ্ধতি। আচ্ছা, তো নিষেধ কোথায় ঘটে কে বলতে পারবে? স্থান? শুধু ফ্যালোপিয়ান নালী বললে তো হবে না, ফ্যালোপিয়ান নালীর কোন অংশ? ভেরি গুড, ফ্যালোপিয়ান নালীর ঊর্ধ্বাংশে অ্যাম্পুলার মধ্যে হলো ফ্যালোপিয়ান নালীর ঊর্ধ্বাংশে অ্যাম্পুলার মধ্যে নিষেক সম্পন্ন। এই কনসেপ্টটা জানার জন্য আগের কনসেপ্ট লাগলো। এবার কিছু কনসেপ্ট আমরা একটু জেনে নিই, শুক্রাণু ডিম্বাণুর কিছু কনসেপ্ট মানে জেনে নিই, মানে কি তোমরা জানো সেটা রিমেম্বার করাবো। আচ্ছা, জনন কোষ, জনন কোষ কি কি আছে মানুষের বলো একটু শুনি। না, ওটা তো জনন অঙ্গ বললে, যদি জনন কোষ বলি ডিম্বাণু অ্যান্ড শুক্রাণু, একদম ঠিক। ডিম্বাণু, এই হচ্ছে ডিম্বাণু এবং হচ্ছে শুক্রাণু, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে মানুষের ক্ষেত্রে জনন কোষ। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটে এবং জনন সম্পন্ন। তো ডিম্বাণু শুক্রাণুর কিছু মানে কনসেপ্ট আমরা জানবো, একটু জানতে হবে আমাদের, আমরা জানি তবুও, লাইক হচ্ছে যদি চাও তো নোট করতে পারো। দেখো, ডিম্বাণু শুক্রাণুর থেকে হচ্ছে আকারে বড়, এটাকে একটু ডিম্বাণু কিন্তু আকারে বড়, খালি চোখে ডিম্বাণুকে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। ডিম্বাণু হচ্ছে শুক্রাণুর থেকে আকারে বড়, ওকে। তো এর মধ্যে হচ্ছে কুসুম থাকে, ডিম্বাণুর মধ্যে কিন্তু কুসুম থাকে, এছাড়া সাইটোপ্লাজম ইত্যাদি থাকে ডিম্বাণুর মধ্যে। দেখো, রজত চক্রের পরে, ভালো করে এটা বুঝবে, রজত চক্রের পরে 13 থেকে 15 দিনের মধ্যে ডিম্বাণু নিঃসরণ হয়, মানে 14তম দিনে মোটামুটি। এগুলো হচ্ছে গৌণ উসাইট, যে ডিম্বাণুটা রজতচক্রের 14তম দিনে মানে নিঃসৃত হচ্ছে ডিম্বাশয় থেকে, ওটাকে বলে গৌণ উসাইট। এতটা ক্লিয়ার হলো? বলো, চাইলে লিখতে পারো, আগে ওটা পড়েছো, আমি জাস্ট রিমেম্বার করালাম। এবার আসি পুংজনন কোষের কথা। পুংজনন কোষ হলো স্পার্ম বা শুক্রাণু। শুক্রাণুর কটা অংশ থাকে? শুক্রাণুর হচ্ছে মস্তক থাকে, মস্তক অংশ থাকছে,
গ্রীবা থাকে, মধ্যাংশ ও লেজ। একদম ঠিক। শুক্রাণুর মস্তক, গ্রীবা, মধ্যাংশ বা দেহ এবং হচ্ছে লেজ, চারটা অংশ থাকে। আর শুক্রাণুর কিন্তু এই লেজটা হচ্ছে সচল, ঠিক আছে, লেজটা হচ্ছে সচল। আচ্ছা, একদম শুক্রাণুর সাঁতারের জন্য সাহায্য করে। আমরা অ্যানিমেশনেও দেখবো, দেখো মানুষ কিন্তু লড়াই করেই পৃথিবীতে আসে, সবাই আমরা লড়াই করে পৃথিবীতে এসেছি। যদি লড়াই করার প্রবৃত্তি না থাকতো তাহলে পৃথিবীতেই আসতে পারতো না মানুষ, ঠিক আছে। তো তোমাকে এই লড়াইটা সারা জীবন চালাতে হবে, মানে কোনো না কোনো মানুষ সারাক্ষণ তোমায় বিরক্ত করবে। এখন তো বাইরের লড়াইটা মানে মানুষের অন্তর্প্রজাতির লড়াইটা বেশি, ঠিক আছে, বাইরের অন্যান্য লড়াইয়ের থেকেও মানুষের সাথে মানুষের লড়াইটা বেশি। তো সারা জীবন বিরক্ত করবে, সারা জীবন লড়বে, তোমাকে রেডি থাকতে হবে, হ্যাঁ লড়ুক না, আসুক না, ঠিক আছে। তোমার ওটা মেন্টালিটি রাখবে, আমি আমার মতো চেষ্টা করবো, এই মেন্টালিটিটা নিজের মধ্যে সারা জীবন রাখতে হবে। আর মানুষ তোমাকে পিছনে লাগবে, তোমার সবসময় তোমার কম্পিটিটর থাকবেই, ঠিক আছে। তো এটা জানবো আমরা, জানলেই তুমি বুঝতে পারবে তুমি কতটা লড়াই করে এসছো। আচ্ছা, এবার আসি, শুক্রাণুর মস্তকের অগ্রভাগে অ্যাক্রোজোম থাকে, এর মধ্যে থাকে হায়ালুরোনিডেস উৎসেচক ও প্রোটিওলাইটিক উৎসেচক, ঠিক আছে। এগুলো সব আমি লিখে দেবো যখন আমি মস্তকটা যখন ডিম্বাণুতে প্রবেশ হবে, তো সব ওগুলো লিখে দেবো, ঠিক আছে। তো মস্তকের মধ্যেই থাকে, এই যে মস্তক দেখছো, রেড নিতে হবে। এই যে শুক্রাণুর মস্তকটা দেখছো, এর মধ্যে দুটো উৎসেচক থাকে, একটা হ্যালুরোনিডেস আর একটা হচ্ছে প্রোটিওলাইটিক উৎসেচক। দুটো উৎসেচকেরই কাজ আছে, কি কাজ করছে না করছে আমরা জানবো। তো এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো, বলো এইটুকু কনসেপ্ট কি ক্লিয়ার হলো? আচ্ছা, জাস্ট এবার কোনো রকম ভাবে ওই ত্রিজননতন্ত্রটা আঁকবে, জাস্ট কোনো রকম, অত সুন্দর করে আঁকার কোনো ব্যাপার নেই। জাস্ট মাথায় রাখার জন্য। হ্যালো, আচ্ছা, তো ফার্স্টে কি হয়, ফার্স্টেই হচ্ছে প্রথম নাম্বার স্টেপে হচ্ছে এই যে ডিম্বাণুর নিঃসরণ ঘটে, তাই তো। ডিম্বাণুর এই যে ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়ে ডিম্বাণু এখানে যাচ্ছে, ডিম্বাণুর নিঃসরণ 1 নাম্বার স্টেপে হচ্ছে, স্টেপ নাম্বার 1। ডিম্বাণুর নিঃসরণ, ঠিক আছে। ফার্স্ট নাম্বার স্টেপে ডিম্বাণু নিঃসরণ হলো, ডিম্বাণু নিঃসৃত হলো এবং হচ্ছে অ্যাম্পুলাতে গিয়ে অবস্থান করলো ডিম্বাণু, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে শুক্রাণু। শুক্রাণু এবার যোনিতে প্রবেশ করলো, ঠিক আছে, সেরকম ভাবে আমি আছি। এবার শুক্রাণুর আগমন হলো, আমি হ্যাঁ ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়ে অ্যাম্পুলাতে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে শুক্রাণুর আগমন হলো, হ্যাঁ। আচ্ছা, এবার আসছি যে
শুক্রাণুর আগমন হলো। এবার শুক্রাণু যোনিতে প্রবেশ করার সাথে সাথেই এরকম নাকি সঙ্গে সঙ্গে চলে গেল, এখানে গিয়ে নিষেক হয়ে গেল, এত সহজ না। ঠিক আছে, এখানে এসে শুক্রাণুকে আগে অপেক্ষা করতে হয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে শুক্রাণুকে মোটামুটি 4-5 ঘন্টা অপেক্ষা করতে হয় অ্যাক্টিভ হতে। ঠিক আছে, 4-5 ঘন্টা শুক্রাণুকে অপেক্ষা করতে হয় ঠিক অ্যাক্টিভ হওয়ার জন্য। তো শুক্রাণুর আগমন দেখো এখানে কি হচ্ছে, আমি পুরো লিখিয়ে দেবো যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, তো যৌন মিলন এবং স্ত্রী দেহের যোনিপথে সিমেন্ট নিক্ষেপ। ঠিক আছে, এই পদ্ধতিকে বলে ইনসেমিনেশন। এইটা হাইলাইট করতে হবে আমাকে। ক্লিয়ার? এই পদ্ধতিকে বলা হয় ইনসেমিনেশন। হলো? আচ্ছা, দেখো এই সিমেনে প্রায় 300 মিলিয়ন শুক্রাণু থাকে। হলো? প্রায় 300 মিলিয়ন শুক্রাণু থাকে। ঠিক আছে, এটা দিতে পারে কি কতটা পরিমাণ শুক্রাণু থাকে, প্রায় 300 মিলিয়ন। ঠিক আছে, আর ইনসেমিনেশন কি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। হলো? শুক্রাণুর আগমন যে হলো, এটাকে বলছি ইনসেমিনেশন। আচ্ছা, এবার আসি শুক্রাণুর সক্ষমতা। এই শুক্রাণু এসেই কিন্তু অ্যাম্পুলাতে চলে যেতে পারে না। এই যে বললাম 4-5 ঘন্টা কিন্তু শুক্রাণু কি করে, অপেক্ষা করে। কেন? তো সেটা এবার আমরা জানি। শুক্রাণু সক্ষম, একদম শুক্রাণু অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করে। ঠিক আছে, তো 3 নম্বর পার্টে আসছে শুক্রাণুর সক্ষমতা বা ক্যাপাসিটেশন। শুক্রাণুর সক্ষমতা বা ক্যাপাসিটেশন হলো? দেখো দেখো প্রথমেই কিন্তু এই শুক্রাণুর কোনো রকমই ক্ষমতা থাকে না কি ডিম্বাণুকে কি নিষিক্ত করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে শুক্রাণুর ক্ষমতা থাকছে না ডিম্বাণুকে নিষিক্ত করার। 4-5 ঘন্টা স্ত্রী জনন অঙ্গে থাকার পর, আমি লিখে দিই, লিখতে লিখতেই বলি। প্রথমে শুক্রাণুর
ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা থাকে না। ঠিক আছে, 4 থেকে 5 ঘন্টা স্ত্রী জননাঙ্গে থাকার পর আচ্ছা শুক্রাণু নিষিক্ত করার ক্ষমতা জন্মায়। ঠিক আছে, হলো। এই সক্রিয় হওয়ার পদ্ধতিকেই বলছি ক্যাপাসিটেশন। এই কালিটা আরো হালকা লাগছে। ক্লিয়ার? ক্যাপাসিটেশন কি বুঝতে পারলে তো? শুক্রাণু যোনিতে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু শুক্রাণু ডিম্বাণুকে গিয়ে নিষিক্ত করার ক্ষমতা থাকে না। 4-5 ঘন্টা স্ত্রী জননাঙ্গে থাকার পর শুক্রাণু নিষিক্ত করার ক্ষমতা জন্মায়। এই সক্রিয় হওয়ার পদ্ধতিকেই বলছি ক্যাপাসিটেশন। ক্লিয়ার? দাঁড়াও, এটাকে এই গাড়িটা দিয়ে করে দিই, বলে না হালকা দেখাচ্ছে। ক্লিয়ার? ইনসেমিনেশন ক্যাপাসিটেশনের কনসেপ্ট কি তোমাদের কাছে ক্লিয়ার? একটু বলবে। কারোর যদি অসুবিধা থাকে সেও বলবে। সবার ক্লিয়ার তাই তো? আচ্ছা আচ্ছা, আসি তাহলে ইনসেমিনেশন কি। যৌন মিলন এবং স্ত্রী দেহের যোনিপথে সিমেন নিক্ষেপ, এইটাকেই বলছি ইনসেমিনেশন। মানে স্ত্রী দেহের যোনিপথে সিমেন নিক্ষেপ করাটাকেই বলছি ইনসেমিনেশন। আর ক্যাপাসিটেশন কি, স্ত্রী দেহের যোনিপথে শুক্রাণু প্রবেশ করার সাথে সাথেই ও গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। ঠিক আছে, 4-5 ঘন্টা স্ত্রীজনিতেই থাকে। এই যে 4-5 ঘন্টা কি বলেছি, স্ত্রী জননাঙ্গে অপেক্ষা করছে। ঠিক আছে, 4-5 ঘন্টা অপেক্ষা করার পর ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা জন্মায়। এইটাকেই বলছি হচ্ছে ক্যাপাসিটেশন। ক্লিয়ার বলো? সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, চলে আসি এবার শুক্রাণু ডিম্বাণুর সাক্ষাৎ। ঠিক আছে, শুক্রাণু এবং ডিম্বাণুর সাক্ষাৎ। আচ্ছা, এবার দেখো কি হচ্ছে। কোথায় সাক্ষাৎ ঘটে তোমরা বলো? কোন অংশ? ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে। ভেরি গুড। ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে শুক্রাণু এবং ডিম্বাণুর সাক্ষাৎ হয়। হলো, এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট।
এত ভালো করে বুঝতে পারবে, তবেই গিয়ে তুমি পরীক্ষাতে লিখতে পারবে। এক্ষুনি জিজ্ঞেস করবো, এক্ষুনি সব বলতে পারবে। ঠিক আছে, যারা শুধু বই পড়বে কিছু ঘোড়ার ডিমও বুঝবে না, যে কী আছে তার মাথায় কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তুমি বই দেখবে, বই দেখেছো নিশ্চয়ই, কিচ্ছু ওইভাবে কিচ্ছু বুঝবে না। আচ্ছা দেখো, ডিম্বাশয় থেকে নিষিক্ত ডিম্বাণু 24 ঘন্টার মধ্যে নিষিক্ত না হলে নষ্ট হয়ে যায়। এই যে ডিম্বাণু নিঃসৃত হলো, এই ডিম্বাণুটা নিঃসৃত হলো, এমন কোনো ব্যাপার না যে শুক্রাণু গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবেই, কারণ এখানে অনেকগুলো প্রসেস আছে। শুক্রাণু ফট করে গিয়ে নিষিক্ত করতে পারে না, ডিম্বাণুর ওপরের স্তরগুলোকে ভাঙতে হয়। একসাথে 300 মানে অত মিলিয়ন মিলিয়ন শুক্রাণু দৌড়াচ্ছে, কে কার আগে যাবে ওই ডিম্বাণুকে নিষিক্ত করবে। তো এই লড়াইটা মানে খুব ইজি না, তো সবসময় সম্ভবই হয় না কি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। ঠিক আছে, তো ডিম্বাশয় থেকে নিষিক্ত ডিম্বাণু, আচ্ছা ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণু আচ্ছা 24 ঘন্টার মধ্যে নিষিক্ত না হলে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ডিম্বাণু নিঃসরণ হলো, শুক্রাণুকে 24 ঘন্টার মধ্যে যেতে হবে, গিয়ে নিষিক্ত করতে হবে। যদি না হয় তাহলে কিন্তু ডিম্বাণু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার মানে নিষিক্ত করার জন্য পরবর্তী রজত চক্রের পরে আবার অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এটা তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন দেয় যে ডিম্বাণু নিষিক্ত না হলে কত ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায়। এটা হবে 24 ঘন্টা বা একদিন, যাই বলুক। ঠিক আছে, ক্লিয়ার? হলো? আচ্ছা এবার আসি, এরপর শুক্রাণু ডিম্বাণু থেকে, দেখো যদি নিষিক্ত না হয় তো ডিম্বাণু নষ্ট হয়ে যাবে, বাট এবার শুক্রাণু মানে ধরো মানুষের শুক্রাণু মানুষের ডিম্বাণুকেই নিষিক্ত করতে পারবে। এবার হচ্ছে ধরো পুকুরের জলে, ঠিক আছে, পুকুরের জলে মাছ আছে, ব্যাঙ আছে, আর কত রকম জীব রয়েছে। এবার সেম যে মাছ, সেই মাছের শুক্রাণু মাছকেই নিষিক্ত মানে মাছের ডিম্বাণুকে নিষিক্ত করতে পারছে। এবার মাছের শুক্রাণু কখনোই ব্যাঙের মানে ডিম্বাণুকে নিষিক্ত করবে না। এটা চিনবে কি করে? ওই মানে শুক্রাণু কি করে চিনবে যে ডিম্বাণুকে ওই সেম প্রাণীর ডিম্বাণু, সেটা এবার আমরা জানি। দেখো দেখো এরপর শুক্রাণু এই ডিম্বাণু থেকে এরপর শুক্রাণু ও ডিম্বাণু থেকে এক প্রকার রাসায়নিক নির্গত হয়। ঠিক আছে, কিরকম ব্যাপার সেটা, এই ধরো এই কালিটা ইউজ করি। এই ধরো শুক্রাণুর, আচ্ছা এই ধরো ডিম্বাণুর ফার্স্টে ফার্টিলাইজিং, এই ধরো ডিম্বাণুর হচ্ছে ফার্টিলাইজিং, এরকম লক অ্যান্ড কির মতোই এখানে।
দেখো এই হচ্ছে ফার্টিলাইজিং। ঠিক আছে, হলো ডিম্বাণুর ফার্টিলাইজিং, এটা হচ্ছে শুক্রাণুর অ্যান্টি ফার্টিলাইজিং। ঠিক আছে, ডিম্বাণুর হচ্ছে ফার্টিলাইজিং আর শুক্রাণুর হচ্ছে অ্যান্টি ফার্টিলাইজিং। ঠিক আছে, তো ওটা সেম প্রকৃতির জীবের সেম হয়। এই কারণে একই প্রকার শুক্রাণু একই প্রকার ডিম্বাণুকে নিষিক্ত করে, কারণ জলের মধ্যে ধরো মাছের তো বহির্নিষেক ঘটে। ঠিক আছে, মাছের মানে মানুষের অন্তর্নিষেক ঘটে, মাছের বহির্নিষেক ঘটে। তো সেখানে তো ব্যাঙের ডিম্বাণু, ব্যাঙ রয়েছে, মাছ রয়েছে, আরও কত কিছু প্রাণী ওখানে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সেম প্রাণীর শুক্রাণু সেম প্রাণীর ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। এই কারণেই হলো, কারণ এই যে ফার্টিলাইজিংকে অ্যান্টি ফার্টিলাইজিংয়ের লকেই কিন্তু এভাবে বসবে। ঠিক আছে, আচ্ছা এই কারণে লিখে দিই একই প্রকার শুক্রাণু একই প্রকার ডিম্বাণুকে নিষিক্ত করে। ক্লিয়ার? এতটা কি ক্লিয়ার? একটু বলবে, বোঝা গেছে কি? ম্যাম ডিম্বাণুকে তারপরে কি লিখেছিলেন? একই প্রকার শুক্রাণু একই প্রকার ডিম্বাণুকে নিষিক্ত করে। ঠিক আছে ম্যাম। এবার আসি আমরা অ্যাক্রোজোম বিক্রিয়া। ঠিক আছে, এবার শুক্রাণু ডিম্বাণুর সাক্ষাৎ হলো, শুক্রাণু ডিম্বাণুকে চিনতে পারলো। এবার হচ্ছে নিষেক প্রক্রিয়াটা মানে অ্যাক্রোজোম বিক্রিয়াটা ঘটবে। আচ্ছা দেখো, এটা এই সাইডটাতেই আঁকি। দেখো ডিম্বাণু তো হচ্ছে এরকম পুরো গোলটা হবে, পুরো গোলটা হচ্ছে ডিম্বাণু। হ্যাঁ, বাট আমি পুরো গোলটা আঁকছি না, আমি একটা সাইড দেখাচ্ছি। তাহলে তোমাদের মনে হতে পারে ডিম্বাণু তো গোল, তাহলে সাইডে এরকম একটা সাইড কেন আবার দেখাচ্ছে না, ওটা কী হচ্ছে বুঝতে পারছি না। তো একটা সাইড আমি জাস্ট দেখাচ্ছি গোলের। এ হচ্ছে ডিম্বাণু, একটা সাইডই আমরা মানে দেখব। আচ্ছা ডিম্বাণুর বাইরে কিছু স্তর থাকে, এই যে ডিম্বাণুর বাইরের এই স্তরটার নাম কি, কে বলতে পারে? কি নাম বলো, দেখে বলো, খাতা দেখে বলো। না, জোনা পেলুসিটা তো তারও বাইরে, একদম বাইরে কি আছে? জোনা পেলুসিটা এটার পরে, তারও বাইরে কি আছে? একদম বাইরে করোনা।
কি নাম বলো, পুরো পুরো বলো, ঠিক বলছো একদম। করোনা রেডিয়েটর। করোনা রেডিয়েটার। টিকা এক্সটার্নাল। না, করোনা রেডিয়েটার, ঠিক আছে। এই স্তরটার নাম হচ্ছে করোনা রেডিয়েটার। হলো করোনা রেডিয়েটার। তারপরে হচ্ছে জোনা পেলুসিডা, এইটা হচ্ছে জোনা পেলুসিডা। এইটা হচ্ছে জোনা পেলুসিডা। ক্লিয়ার? একদম বাইরে করোনা রেডিয়েটার, তারপর জোনা পেলুসিডা। তারপরে আসছি এই অংশটা হচ্ছে মানে ভার্টিলাইন ঝিল্লি, তাই তো। দেখো তোমাদের সেই ডিম্বাণুর গঠন পড়িয়েছিলাম না, সেই যে গঠনটা, ডিম্বাণুর যে স্তরগুলো, এই যে কারণেই কিন্তু পড়িয়েছিলাম। হলো, এবার শুক্রাণু আসছে। শুক্রাণুকে ব্লু কালার দিয়ে ডিনোট করি। এই ধরো শুক্রাণুর মস্তক, পিঙ্ক দিয়ে করি তাহলে ভালো বোঝা যাবে। এই ধরো শুক্রাণুর মস্তক, এই ধরো দেহ, এই হচ্ছে কি হবে এটা, কি এটা, একদম লেজ। লেজ, একদম লেজ বা পুচ্ছ। তো এটা হচ্ছে শুক্রাণু। ক্লিয়ার? শুক্রাণুর মস্তকে থাকবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কি কালার দিয়ে ডিনোট করি? হ্যাঁ, ব্লু দিয়ে করি। এই হচ্ছে শুক্রাণুর মস্তকের নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, এবং শুক্রাণুর মস্তকে দুটো উৎসেচক থাকে, কি? অ্যাক্রোজোম এবং হচ্ছে প্রজমান উৎসেচক। একদম শুক্রাণুর মস্তকে দুটো, হ্যাঁ, হাইড্রোডেন্ডিস অ্যান্ড হচ্ছে অ্যাক্রোজোম। এটা এবার ডার্ক কালি নিতে হবে আমার। কি কালি নিই ডার্কের মধ্যে? অ্যাক্রোজোম এবং হচ্ছে হায়ালুরোনিডেস। এই দুটো উৎসেচক শুক্রাণুর মস্তকে থাকে। এই উৎসেচকগুলোকে শুক্রাণু হচ্ছে প্রবেশ করিয়ে দেয় ফার্স্টে ডিম্বাণুতে। তো এই উৎসেচকগুলো সম্পর্কে একটু জানবো আমরা। আমরা অ্যানিমেশন দেখবো, সব বুঝতে পারবে। এরকম শুক্রাণু হেলতে দুলতে এসে ডিম্বাণুকে নিষিক্ত করে ফেললে এরকম না, মিলিয়ন মিলিয়ন শুক্রাণুর লড়াই হয়, ঠিক আছে। তো আসি, দেখো এই হায়ালুরোনিডেস উৎসেচকের মাধ্যমে করোনা রেডিয়েটার
প্রাচীরকে বিনষ্ট করে। হলো, এই যে করোনা রেডিয়েটার যে প্রাচীর, হ্যাঁ, এইখানে তো করোনা রেডিয়েটা পুরো তো ছিল, তো এইখানে তো পুরো ছিল করোনা রেডিয়েটা, একে ভেঙে দেখো শুক্রাণু হচ্ছে মস্তক প্রবেশ করেছে জোনা পেলিসিডার গায়ে। বোঝা গেল? করোনা রেডিয়েটার প্রাচীরকে ভাঙতে সাহায্য করে কে? হায়ালুরোনিডেস উৎসেচক। ঠিক আছে, এইটা কিন্তু একদম, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, করোনা রেডিয়েটার প্রাচীরকে বিনষ্ট করে। ঠিক আছে, কারণ হচ্ছে হায়ালুরোনিডেস উৎসেচকের মধ্যে হায়ালুরোনিক অ্যাসিড থাকে। ঠিক আছে, হায়ালুরোনিক অ্যাসিড থাকে। আচ্ছা, এবার আসছি অ্যাক্রোসিন উৎসেচক। ঠিক আছে, এবার আসছি অ্যাক্রোসিন উৎসেচক। অ্যাক্রোসিন উৎসেচক জোনা পেলুসিডাকে বিনষ্ট করে। ক্লিয়ার? অ্যাক্রোসিন উৎসেচক কি? এই যে জোনা পেলুসিডা মাঝখানে, ঠিক আছে, এই জোনা পেলুসিডার অংশ, এই জোনা পেলুসিডাকে বিনষ্ট করে হচ্ছে অ্যাক্রোসিন উৎসেচক। তাহলে কোন উৎসেচক কোন অংশকে বিনষ্ট করছে তোমাদের কাছে ক্লিয়ার কি? বলো। জোনা পেলুসিডাকে হচ্ছে বিনষ্ট করে অ্যাক্রোসিন। ঠিক আছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কোশ্চেন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আরামসে পারবে। এবার আসো অ্যাক্রোজোম বিক্রিয়া। আচ্ছা, এখানে ঠিক আছে, অ্যাক্রোজোম বিক্রিয়া। দেখো, এই সময় শুধুমাত্র মস্তক অংশ প্রবেশ করে। অ্যাক্রোজোম বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র মস্তক অংশ প্রবেশ করে। লেজ অংশ বাইরে থেকে যায়। ক্লিয়ার? তো ফার্স্টে তো হায়ালুরোনিডেস এসে করোনা রেডিয়েটাকে বিনষ্ট করবে, তারপরে হচ্ছে অ্যাক্রোসিন, আচ্ছা এটা অ্যাক্রোজোম না, এটা অ্যাক্রোসিন হবে।
এটাকে এখান থেকে মুছে দিই। এটা হচ্ছে কর্নার এডিটর, এখানে লিখতে হবে, এটা লিখলাম না, ওটা তো এখানে লিখেই দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে শুক্রাণুর মস্তকটা প্রবেশ করছে। কোন অংশ প্রবেশ করছে একটু শুনি। জোনা পেলুসিটা, ভেরি গুড। আর শুক্রাণুর মস্তকের নিউক্লিয়াস। আচ্ছা, সাদা করে দিই। হলো? আচ্ছা, এবার আসছি, দেখো পুরোপুরি মস্তক অংশটা প্রবেশ করে যায়। ক্লিয়ার? এই যে এবার অ্যাক্রোসিন জোনা পেলুসিডাকেও বিনষ্ট করে ফেলে। আচ্ছা, তো লেজ অংশটা কিন্তু এখনো বাইরে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তো হতে পারে অনেকগুলো শুক্রাণুই একসাথে দৌড়ে চলে আসলো ডিম্বাণুকে নিষিক্ত করবে বলে। এবার যে শুক্রাণুটা আগে মস্তক প্রবেশ করাবে সেই হচ্ছে নিষিক্ত করতে পারবে। ঠিক আছে? যে শুক্রাণু আগে ডিম্বাণুর মধ্যে মস্তক প্রবেশ করাবে সেই নিষিক্ত করতে পারবে। হ্যাঁ বলো, আমি আগে বলে নিই, তারপর তোমরা জিজ্ঞেস করবে। ঠিক আছে? মাঝখানে জিজ্ঞেস করো না। এবার বলো, কে ভয়েস অন করেছো? আচ্ছা, দেখো এবার আসছি। হ্যাঁ বলো। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, বাড়ির নাই মেঘ দেখছি, লিফট দেখছি। হ্যাঁ ম্যাম। ওকে, রেকর্ড দেখে নেবে। হ্যাঁ, যে শুক্রাণুর মস্তক আগে ডিম্বাণুতে প্রবেশ করে ঠিক আছে, সেটাই নিষিক্ত করতে পারে। হলো? সেটাই কিন্তু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। এতটা কি ক্লিয়ার সবার কাছে? আমি অ্যানিমেশন দেখাবো, আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নেই।
বলবে একটু। তো এই হয়ে গেল অ্যাক্রোসোম বিক্রিয়া, ঠিক আছে। এবার আসবো কর্টিক্যাল বিক্রিয়া। কর্টিক্যাল বিক্রিয়া কি হচ্ছে, প্রথম শুক্রাণুর মস্তক প্রবেশ করার পরে সেই মস্তকটি একটি পর্দা সৃষ্টি করে। ঠিক আছে, যাকে বলে নিষেক পর্দা। ক্লিয়ার? নিষেক পর্দা তৈরির বিক্রিয়াটি কর্টিক্যাল বিক্রিয়া নামে পরিচিত। হলো? এবার যদি কোশ্চেন করি, নিষেক পর্দা সৃষ্টির বিক্রিয়াটা পরিচিত হচ্ছে অ্যাক্রোসোম বিক্রিয়া, ক্যাপাসিটেশন, কর্টিক্যাল বিক্রিয়া, ইনসেমিনেশন। বাকিরা, বাকি সবাই কি হবে? নিষেক পর্দা সৃষ্টির বিক্রিয়াটি শোনা যাচ্ছে না কিছু? আচ্ছা, নিষেক পর্দা সৃষ্টির বিক্রিয়াটি কে বলা হয় ইনসেমিনেশন, কর্টিক্যাল বিক্রিয়া, অ্যাক্রোসোম বিক্রিয়া। কি হবে? কর্টিক্যাল বিক্রিয়া। কর্টিক্যাল বিক্রিয়া, ঠিক আছে, একদম ঠিক। তো এইগুলোই মাথায় রাখতে হবে। আচ্ছা, তো কর্টিক্যাল বিক্রিয়া হলো নিষেক পর্দা সৃষ্টির যে বিক্রিয়াটা, মানে যে শুক্রাণুটা ফার্স্টে গিয়ে ডিম্বাণুতে মস্তক প্রবেশ করাবে, ঠিক আছে, তো তারপরে একটা পর্দা সৃষ্টি হবে, এটাকেই বলা হয় হচ্ছে নিষেক পর্দা। আর এই বিক্রিয়াটাকে বলা হয় কর্টিক্যাল বিক্রিয়া। ও সব শুক্রাণু যদি মস্তক ডিম্বাণুতে প্রবেশ করে তাহলে তো হবে না, বিশৃঙ্খলা হয়ে যাবে, একটা হাত পা দুটো চারটা হয়ে যাবে, অদ্ভুত একটা ব্যাপার হয়ে যাবে। মানে বিশৃঙ্খলা অনেক সময় হয়, নর্মালি হয় না। তো এই যে ব্যাপারটা, একটা শুক্রাণু যখনই মস্তক প্রবেশ করিয়ে দিল, অন্য শুক্রাণু কিন্তু মস্তক প্রবেশ করাতে পারবে না। আচ্ছা, কর্টিক্যাল বিক্রিয়া হলো। আচ্ছা,
ডিম্বাণুর প্লাজমা পর্দার নিচে কিছু পর্দা বেষ্টিত দানা থাকে। একে বলা হয় কর্টিক্যাল গ্র্যানিউলস। একে বলা হয় ডিম্বাণুর প্লাজমা পর্দার নিচে কিছু পর্দা বেষ্টিত দানা থাকে। একে বলা হয় কর্টিক্যাল গ্র্যানিউলস। এর মধ্যে প্রধানত প্রোটিন ও মিউকোপলিস্যাকারাইড থাকে। হলো? আচ্ছা, দেখো, প্রথম শুক্রাণুটি জোনা পেলুসিডায় প্রবেশ করলেই Ca++ ডিম্বাণুর প্লাজমা পর্দা ভেদ করে ডিম্বাণু সাইটোপ্লাজমে প্রবেশ করে। এতটা লেখো, তারপরে বলছি। আচ্ছা, দেখো, এইবার ভার্টালাইন ঝিল্লি ভেদ করে হচ্ছে শুক্রাণু প্রবেশ করছে। পুরোপুরি মস্তকটাকে শুক্রাণু প্রবেশ করিয়ে দিচ্ছে।
আছে। এবং হচ্ছে এরপরেই হচ্ছে শুক্রাণু কি করছে, নিজের যে এই যে নিউক্লিয়াসটা ছিল, এই নিউক্লিয়াসটাকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করাচ্ছে। এই নিউক্লিয়াসটাকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করাচ্ছে। এবার আমরা জানবো হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণু ও শুক্রাণু নিউক্লিয়াসের মিলন। হলো, এবার আসি শুক্রাণু নিউক্লিয়াসটি ডিম্বাণু সাইটোপ্লাজমে প্রবেশ করার পর ডিম্বাণুতে স্থগিত থাকা আচ্ছা, শুক্রাণু মানে ডিম্বাণু শুক্রাণুর মিলন ঘটলো, নিষেক ঘটলো। আগে তো মিওসিস 1 হয়েছে, তারপরে যদি নিষেক ঘটে তখন কি ঘটবে বলো? ভেরি গুড, মিওসিস 2 বা দ্বিতীয় মিওসিস বিভাজন। ঠিক আছে, তারপরে তো জাইগোট হবে। হ্যাঁ, মিওসিস 2 বিভাজন সম্পন্ন হয়। ক্লিয়ার? আচ্ছা, একটা ক্ষুদ্র পোলার বডি এবং একটা পরিণত ডিম্বাণু সৃষ্টি হয়। যেটা তোমরা কোন টপিকে পড়েছো বলো? ভেরি গুড। একটা ক্ষুদ্র পোলার বডি এবং একটি পরিণত ডিম্বাণু সৃষ্টি হয়। হলো? আচ্ছা, এবার একটু ড্রয়িংটা আমরা একটু দেখবো, এখনো হয়নি, আমরা ড্রয়িংটা এবার চলে যাবো আবার।
দেখো ডিম্বাণুরও তো নিউক্লিয়াস রয়েছে এখানে, এটাকে গ্রিনই রাখি। ঠিক আছে, এইটা হচ্ছে শুক্রাণুর নিউক্লিয়াস, ডিম্বাণুতে প্রবেশ করেছিল। আচ্ছা, এটা হচ্ছে ডিম্বাণুর নিউক্লিয়াস। ক্লিয়ার? আচ্ছা, এই দাগটাকে না দিই, কি আবার দাগটাকেই ভেবে নেবে এটা কি। আচ্ছা আচ্ছা, এবার এই শুক্রাণু এবং ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলন ঘটবে। তো শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণুতে প্রবেশ, এবং ডিম্বাণুর তো নিউক্লিয়াস একটা রয়েছেই, হ্যাঁ, যেটা আমরা উজেনেসিসের সময় পড়েছিলাম। বুঝতে পারছো তো? উজেনেসিসের কনসেপ্ট যাদের নেই, মানে অনেকে নতুন জয়েন করেছো, তো ওটা দেখে নিতে হবে। হ্যাঁ, আর দেখে নিতে মানে কি, লিখে নিতে হবে। দেখে নিলে হবে না, লিখে নিতে হবে। এতটা বোঝা গেল? এগোই আমরা আগে নাকি, বলো? হ্যাঁ। আচ্ছা, তো একটা ক্ষুদ্র পোলার বডি সৃষ্টি হয়েছিল, সেই উজেনেসিসের সময় পড়েছিলাম আমরা। নিষেকের পর দ্বিতীয় মিওসিস বিভাজন হলো, একটা ক্ষুদ্র পোলার বডি সৃষ্টি হলো, একটা পরিণত ডিম্বাণু সৃষ্টি হলো। ক্ষুদ্র পোলার বডিটার কী হবে, ওর কী ঘটনা ঘটবে ওর সাথে? ও হচ্ছে পেরিভার্টালাইন পেসে চলে যায়। হ্যাঁ, আচ্ছা, ডিম্বাণুর নিউক্লিয়াসটি স্ত্রী প্রোনিউক্লিয়াস। বলো, ডিম্বাণুর নিউক্লিয়াসটি হচ্ছে স্ত্রী প্রোনিউক্লিয়াস, শুক্রাণুর নিউক্লিয়াসটা হচ্ছে পুং প্রোনিউক্লিয়াস। হলো? যা স্ত্রী প্রোনিউক্লিয়াসের দিকে অগ্রসর হয়।
হলো? আচ্ছা, এবার কি হচ্ছে, নিউক্লিয়াস দ্বয় কাছে আসে, নিউক্লিয়াস দ্বয় পরস্পর কাছে আসে তাদের নিউক্লিয় পর্দা বিনষ্ট হয়। হলো? আচ্ছা, এবার আসছি, এবার দুটো নিউক্লিয়াস পরস্পর কাছে আসলে ওদের যে নিউক্লিয় পর্দাটা আছে সেটা বিনষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে। শুক্রাণুর নিউক্লিয়াসের সাথে থাকা সেন্ট্রিওল বেমতন্তু গঠন করে। ক্লিয়ার? আচ্ছা, এবং পুং ও স্ত্রী প্রোনিউক্লিয়াস সেই বেমতন্তুর সাথে যুক্ত হয়। হলো? শুক্রাণু ও ডিম্বাণুর ক্রোমোজোমগুলি মিলিত হওয়াকে, এবার শুক্রাণুর মধ্যে 23টা ক্রোমোজোম আসছে, ডিম্বাণুর মধ্যে 23টা ক্রোমোজোম আসছে, মানে একটা বাচ্চার মধ্যে বাবার যে 23টা গুণ, মায়ের 23টা গুণ থাকছে। কিভাবে? তো পুং ও স্ত্রী প্রোনিউক্লিয়াসে বেমতন্তুর সাথে যুক্ত হচ্ছে এবং শুক্রাণু ও ডিম্বাণুর ক্রোমোজোমগুলি মিলিত হওয়াকে ক্যারিগামি বলে। ঠিক আছে? আচ্ছা, আর একটা নাম আছে ক্যারিগামির, অ্যাম্পিমিক্সিস। হ্যাঁ, ক্যারিগামি বা অ্যাম্পিমিক্সিস। হলো? ক্লিয়ার? তো ক্যারিগামি বা অ্যাম্পিমিক্সিস কি বুঝতে পারছো তো? পুং নিউক্লিয়াসের ক্রোমোজোম এবং স্ত্রী নিউক্লিয়াসের যে ক্রোমোজোম আছে সেটাকে মিলিত হওয়াকেই বলছি কি, ক্যারিগামি বা অ্যাম্পিমিক্সিস। এতটা ক্লিয়ার?
ক্লিয়ার তো সবার কাছে? দেখো, ডিপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত নিষিক্ত ডিম্বাণুকে জাইগোট বলে। জাইগোট বৃদ্ধি পেয়ে ভ্রূণ গঠন করে। ঠিক আছে, জাইগোট বৃদ্ধি পেয়ে ভ্রূণ গঠিত হচ্ছে। এবার দেখো এখানে এই যে ডিম্বাণু বহন করছে কি 22A প্লাস এক্স। ঠিক আছে, শুক্রাণু বহন করছে দু টাইপসের ক্রোমোসোম। কি কি বলে দাও তোমরা? 22A এক্স এবং হচ্ছে 22A ওয়াই। ঠিক আছে, তো এর মধ্যে কোন মানে শুক্রাণু তো রয়েছে, এরকম যে শুক্রাণু যে রয়েছে কোনোটা ওর মধ্যে এক্স ক্রোমোসোম, কোনোটা ওয়াই ক্রোমোসোম, এরকম রয়েছে। এবার কোন শুক্রাণুটা গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করবে সেটা তো বলা যাচ্ছে না, তার ভিত্তিতেই সন্তান পুত্র হচ্ছে কি কন্যা হচ্ছে। ক্লিয়ার? তো নিষেক পদ্ধতি বোঝা গেছে পুরোটা? বলো। এবার আমরা অ্যানিমেশন দেখব। এবার আমরা নিষেক পদ্ধতি একদম যা বুঝলাম, চলো অ্যানিমেশনের মাধ্যমেও দেখব আমরা। চলো, এই যে শুক্রাণু, ঠিক আছে, হলো, এটা হচ্ছে ভ্যাজাইনা অংশ। ভ্যাজাইনার বিভিন্ন অংশগুলো তো তোমরা জানো, এটা হচ্ছে সার্ভিক্স অংশ। ঠিক আছে, আচ্ছা, এবার তার ওপরে হচ্ছে ইউটেরাস অংশ, তার ওপরে ইউরিনারি টিউবস রয়েছে। এবার এই যে শুক্রাণু প্রবেশ করলো, 2 থেকে 4 ঘন্টা অপেক্ষা করলো, তারপর অসংখ্য শুক্রাণু দেখো ডিম্বাণুকে ঘিরে ধরেছে। এবার আসো, ঠিক আছে, অসংখ্য শুক্রাণু দেখো ডিম্বাণুকে হচ্ছে ঘিরে ধরেছে। শুক্রাণুর যে স্তরগুলো দেখো, অসংখ্য শুক্রাণু এখানে রয়েছে, দৌড় করে এসেছে, তাহলে অসংখ্য শুক্রাণু দেখো আসছে। তার মধ্যে যে আগে মস্তক প্রবেশ করাবে ডিম্বাণুতে, এই যে শুক্রাণুর মস্তক অ্যাক্রোজোম রয়েছে। ক্লিয়ার? দেখো এবার ডিম্বাণুর যে স্তরগুলো আছে একটা একটা করে ভেঙে শুক্রাণুকে হচ্ছে প্রবেশ করতে হবে। ওকে, দেখো শুক্রাণু এগিয়ে যাচ্ছে। ডিম্বাণুর প্রথম স্তরটা কর্না রেডিয়েটাকে ভাঙলো, এগিয়ে গেল, এই যে। তারপরে হচ্ছে জোনা পেলুসিডাকে ভাঙলো, এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারা যাচ্ছে তো? বলো। এবার হচ্ছে এনজাইম কন্ট্রাক্টে আসছে। হ্যাঁ, শুক্রাণুর যে এনজাইমগুলো আছে ডিম্বাণুতে প্রবেশ করিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং দেখো মস্তক প্রবেশ করিয়ে দিল। এই শুক্রাণুটা মস্তক প্রবেশ করে দিল, আর কিন্তু কোনো শুক্রাণু মস্তক প্রবেশ করাতে পারবে না। হলো, ক্লিয়ার? এবার আরেকটা শুক্রাণু রয়েছে, ও তো মস্তক প্রবেশ করাতে চাইবে, বাট ও কিন্তু পারবে না, কারণ
ফার্স্ট যে শুক্রাণুটা মস্তক প্রবেশ করাবে সেই কিন্তু নিষেধ ঘটাবে। ওকে, আচ্ছা এবার দেখো ডিম্বাণুর যে স্তরগুলো কিন্তু ব্লক হয়ে গেছে, কারণ শুক্রাণু তার মস্তক থেকে একটা কেমিক্যাল নির্গত করেছে, যার ফলে কিন্তু বাইরের অন্য মানে Ca++ নির্গত করেছে, যেখানে অন্য কোনো শুক্রাণু যদি মস্তক প্রবেশ করাতে যায় প্রবেশ কিন্তু করাতে পারবে না। দেখো এই শুক্রাণুটা মস্তক প্রবেশ করাতে যাচ্ছে বাট পারবে না, ঠিক আছে, হবে না, ব্লক হয়ে গেল। এবার দেখো শুক্রাণুর যে নিউক্লিয়াস ডিম্বাণুতে প্রবেশ করিয়ে দিল, ঠিক আছে, এবং ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর নিউক্লিয়াসের মিলন ঘটছে। কি হলো দেখো, শুক্রাণুর নিউক্লিয়াসের সাথে ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলন ঘটছে এবং হচ্ছে জাইগোট ফর্ম করছে। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা নেক্সট শান্তনু বলো তো, অ্যাক্রোসিন কোন ডিম্বাণুর কোন অংশকে বিনষ্ট করে? শান্তনু, জোনা পেলুসিডা, ঠিক আছে। চৈতালি আমাকে একদম ঠিক, ম্যাম বলছি ওটা জোনাকে জেনো হয়ে গেছে, জেনোকে জোনা হয়ে গেছে। বেশ, ওটা একটু ঠিক করে নাও। হ্যাঁ তাহলে ম্যাডাম ঠিক আছে তো ওটা? হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে চৈতালি। চৈতালি আমাকে বলবে যে এই যে একই প্রাণীর শুক্রাণু একই প্রাণীর ডিম্বাণুকে চিনতে পারছে, এটা কোন বিক্রিয়ার দ্বারা? এটা কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে চিনতে পারছে একই প্রকার ডিম্বাণু একই প্রকার শুক্রাণুকে? অভিজিৎ হাত তুলেছে। চৈতালি চেষ্টা করো। একদম, ফার্টিলাইজিন এবং অ্যান্টি ফার্টিলাইজিনের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, একদম, যাকে জিজ্ঞেস করছে সে বলো, সে না পারলে অন্যটা বলবে। হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করছি। আচ্ছা এবার হচ্ছে কৌশিকী, আজকে প্রথম ক্লাস ওর। তা কৌশিকী আমাকে বলবে যে যদি ডিম্বাণু 24 ঘন্টার মধ্যে নিষিক্ত না হয় তাহলে কি হবে? নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। তো এটা তোমাদেরকে দিতে পারে যে কতক্ষণের মধ্যে ডিম্বাণু নষ্ট হয়ে যায়, 12 ঘন্টা, 4 ঘন্টা, 24 ঘন্টা, 34 ঘন্টা, কি বলবে? এরকম অপশন দেবে, 4 করে 24 ঘন্টা, যেন ক্লিয়ার থাকে। একদিন, একদম, ডিম্বাণু রিলিজ হলো একদিনের মধ্যে যদি নিষিক্ত না হতে পারে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে বৃষ্টি। বৃষ্টি তো রিতা নামে আছো, বৃষ্টি না? আচ্ছা, বৃষ্টি আমাকে বলবে যে শুক্রাণু মানে স্ত্রী জননতন্ত্রে আগমনের সাথে সাথেই তো ওর ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা থাকে না। তো যে ক্ষমতাটা যে আসছে, এই ক্ষমতাটাকে কি বলে বা সক্ষমতাটাকে কি বলে? ক্যাপাসিটেশন, ঠিক আছে, ঠিক করে নাও, ক্যাপাসিটেশন। আচ্ছা নেক্সট সোয়েন। আচ্ছা অয়ন বলছে যে ম্যাম নেটওয়ার্ক, অনেকক্ষণ ক্লাস করেছি, নেটওয়ার্ক ঠিক আছে। চয়ন রেকর্ড দেখে নেবে, অসুবিধা নেই কোনো। আচ্ছা নেক্সট হচ্ছে অমিত। অমিত আমাকে বলো তো, আচ্ছা
রজত চক্রের পর 13 থেকে 15 দিনের মাথায় যে ডিম্বাণুটা নিঃসৃত হয় ওটাকে কি বলে? অমিত বলো। রজত চক্রের পর 13 থেকে 15 দিনের মাথায় যে ওভিলিউশনটা হলো, ওভিলিউশনে কোন ডিম্বাণু নিঃসৃত হয়? অমিত চেষ্টা করবে, যদি না পারে তারপরে তোমরা বলবে যারা হাত তুলেছো। বলো অমিত, চেষ্টা করো। আচ্ছা, শান্তনু কি বলবে শুনি। ওটাকে ম্যাডাম বলে যে কাপা না, ডিম্বাণুটাকে কি বলে? ক্যাপাসিটেশন তো শুক্রাণুর অ্যাক্টিভ হওয়ার ক্ষমতা, তার সাথে তো ডিম্বাণুর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, বৃষ্টি বলো, বৃষ্টি হাত তুলেছে। গৌণ ওসাইট, ভেরি গুড। আচ্ছা, নেক্সট আছে হচ্ছে সঙ্গীতা। সঙ্গীতা আমাকে বলবে যে শুক্রাণু প্রথমে ডিম্বাণুর কোন স্তরকে বিনষ্ট করে? সঙ্গীতা বলো। করোনা রেডিয়াটা। ভেরি গুড, করোনা রেডিয়েটা। আচ্ছা, পাশে রয়েছে সৃজা। আচ্ছা সৃজা, কোন উৎসেচকের মাধ্যমে করোনা রেডিয়েটাকে শুক্রাণু বিনষ্ট করতে পারে? একদম ঠিক। আচ্ছা, একদম ঠিক। লাস্ট রয়েছে নয়ন। নয়ন আমাকে বলবে হচ্ছে, আচ্ছা এটা তো জিজ্ঞেস করলাম, তাও একবার জিজ্ঞেস করি, কর্টিক্যাল বিক্রিয়ায় কি সৃষ্টি হয়? নিষেক পর্দা, পুংস্ত্রী প্রোনিউক্লিয়াস, নাকি হচ্ছে ক্যাপাসিটেশন, নাকি ইনসেমিনেশন? বলো। নিষেক পর্দা। পর্দা। নিষেক পর্দা। আচ্ছা, নিষেক পর্দা। একদম ঠিক। তাহলে প্রত্যেকের যেটুকু আজকে পড়লে জিনিসটা কিন্তু ইজি না, সবার কাছে ক্লিয়ার হলো তো? বলো সবার কাছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ডেসক্রিপশনে দেখো বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, ওখানে তোমাদের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন স্ট্র্যাটেজি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর ক্লাস অলরেডি আমাদের চলছে, যারা ফুল কোর্স নিচ্ছ তারা তো আগের পড়াগুলো পেয়েও যাবে, কোনো চিন্তার কিছু নেই। বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এই ক্লাসগুলি করে এবং প্রত্যেক বছরে কিন্তু একদম 99%, 100% রেজাল্ট নিয়ে পাশ করে। দেখো অনলাইন ক্লাস প্রচুর আছে, কিন্তু এইরকমভাবে লাইভ ক্লাস, তার খাতা চেকিং, 100% সাজেশন, ডাউট ক্লিয়ার ক্লাস, তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়ো সেও মনে হয় তোমাকে এতটা গাইড করবে না। যেটা আমাদের স্টুডেন্টদের থেকেই শুনে নাও, ওরা কি রেজাল্ট করেছে, ওদের কি অভিজ্ঞতা। আমাদের কিন্তু 3rd সেমিস্টারের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের 3rd ফেব্রুয়ারি থেকে আমাদের শুরু হয়ে গেছে, কারণ ওটা এমসিকিউ বেস। শুনে নাও আমাদের স্টুডেন্টরা কি বলছে। 11 থেকে ক্লাস করছো, কেমন লাগছে 3rd সেমে উঠে গেলে? বলতে বাংলাতে বিজ্ঞান অন্যান্য ইউটিউব চ্যানেলের থেকে একদমই আলাদা। যেখানে একদম ঘরে বসে একজন টিচার যেমন গাইড করেন, ঠিক সেরকম ভাবে আপনি আমাদের সকলকে গাইড করেন এবং প্রতিটি হোমওয়ার্কের কপি চেক করে দেন, যেটা এর থেকেও ডবল মাইনে নিয়ে অফলাইনে স্যারেরা করে না। আপনার সাবজেক্টে আমার বেশি মার্কস এসেছে, মানে সায়েন্সের ক্ষেত্রে। বাহ, তোটা বই পড়িনি, আপনার নোটস গুলো দেখেই বেশি পড়েছি। এবং আপনি যেই পরীক্ষাগুলো দিতেন এমসিকিউ, ওগুলোকে সলভ করেছিলাম। আমি আগেও মানে অনলাইন ক্লাসে, মানে অন্য ক্লাসে পড়েছিলাম, বাট মানে এতটা ভালো আমি বুঝতে পারিনি। মানে আপনি প্রত্যেকটা খাতা চেকিং করেন এবং সেগুলো প্রত্যেকটা জনের খাতা চেকিং করেন আপনি।
মানে এরকম অনলাইন ক্লাস আমি তো প্রথমবার দেখছি। 34 হয়েছে। সেই মাধ্যমিকে তুমি পেয়েছিলে হচ্ছে 72, তখন একটা মেসেজ পাঠিয়েছিলে যে 8 দিন আগে ভর্তি হয়েছি, ভর্তি হয়ে আমি 72 পেয়েছিলাম। তো অনেকে ওটা দেখেছিল, ওখানে কমেন্ট করেছিল, হাসাহাসি করেছিল, এটা অবাস্তব, এরকম হয় না, ঠিক আছে, তাই না, ওটা কমেন্ট করেছিল, আমি রেখে দিয়েছিলাম। তো সেইখানে আজকে সেই 72 থেকে আজকে হচ্ছে জার্নি উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 34, অনেকে কিন্তু ম্যাক্সিমাম মানে 15-16 এরকম পেয়েছে। তো 34টা যে এতটা যে জার্নি, কি বলবে সেই জার্নি সম্পর্কে? এই ম্যাম আপনার জন্যই হয়েছে। আপনি মানে কঠোর পরিশ্রম, মানে আমার থেকেও আপনি বেশি খেটেছেন। মানে প্রতি সব সময় মানে একটা দিনও মানে ক্লাস মানে আপনি বন্ধ করেননি, হোমওয়ার্কগুলো আর কি সবসময় আপনি প্রতিদিনের একদম চেকিং করেছেন। যদি একটু রাতও হয়ে যায় একদম। ম্যাম প্রথমত কিছু অনেক কনসেপ্টে ক্লিয়ার ছিল না, আপনার ভিডিওগুলো দেখার পরে আর একটাও ডাউট থাকেনি। তবে সুন্দর করে ধরে বুঝিয়েছিলেন, সব কোনো ডাউটই থাকেনি, আর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল। এবং আপনি যেভাবে সুন্দর করে নোট বানিয়ে বানিয়ে লিখিয়েছেন, এটা সত্যি দুর্দান্ত। আপনি অনলাইনে এমন ভাবে পড়ান, আমি তো অফলাইনের সাথে কিছু পার্থক্য খুঁজে পাই না। অনেকে বলে যে অনলাইনে ঠিকঠাক পড়া হয় না, তো আপনি যে লিমিটেড সংখ্যক স্টুডেন্ট রেখে যেভাবে পড়ান, ওরকম ভাবে বাংলার কোনো আর প্ল্যাটফর্ম আছে কিনা তা আমার জানা নেই। হ্যাঁ তো অনলাইনে পড়ছো, 11 থেকে পড়ছো তো নাকি তুমি? হ্যাঁ 2nd সেমিস্টার থেকে পড়ছো। হ্যাঁ, আমি যখন ক্লাস 11-এ প্রথম সায়েন্স নিয়ে তখন বুঝতেও পারছিলাম যে কোথায় পড়বো না পড়বো, বুঝতে পারছিলাম না। তারপরে আমার বাড়ির এখানেই একটা জায়গায় অফলাইন ব্যাচে ভর্তি হয়েছিলাম। তো সেখানে উনিও বায়োলজির টিচার, তো উনি বাড়িতে টিউশন পড়ান, ওনার কাছে ভর্তি হয়েছি। তো উনি বই দেখে না শুধু রিডিং পড়াতেন, মানে তেমন করে বোঝাতেন না। তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেছি, তারপর আপনার এখানে ভর্তি হলাম, তারপরে ঠিকঠাক করেই পড়াশোনা হচ্ছে। খুবই ভালো। আপনি মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট নেন, সেটার জন্য আমাদের অনেক সুবিধা হয়। সব থেকে বেশি হচ্ছে এমসিকিউ এর জন্য আপনি প্রত্যেকটা মানে এমসিকিউ মানে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছেন, আর আমাদের ভুল হলে সেগুলো সলভও করিয়েছেন। এই যে লাইন বাই লাইন আপনি বুঝিয়ে দেন, ওটা অনেকটাই উপকার করে। আর আপনার মানে আপনি যেগুলো বুঝিয়ে দেন ওটা অনেক সাহায্য করে। আপনি যেগুলো করেছিলেন সেগুলোই করে গেছি। যে একটা ভয় ছিল যে কেমন কোশ্চেন হবে, তো দেখছি আপনার সব কোশ্চেন যেন সব ডিটো একদম, মানে সব কোশ্চেনই প্রায় কমন। তোমরা যদি চাও এই, তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরের কি রেজাল্ট আছে, ঠিক আছে, প্রত্যেকটা বছর 98, 97, 98 প্রত্যেক বছর, যেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখলেই বুঝে যাবে যে আমাদের এখানে কেমন পড়ানো হয়, ঠিক আছে। এবং এই বছর গত বছরের যে 3rd সেম আছে তারা কি রেজাল্ট করেছে, ক্লিয়ার। তোমাদের কিভাবে ক্লাসটা হবে দেখো, লাইভ ক্লাস ফার্স্টে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে, তারা রেকর্ড ক্লাস পেয়ে যাবে, আর সাজেশন 100% কমন, অল্প কিছু কোশ্চেন অ্যান্সার লেখার পর প্রত্যেক দিন HW চেক এবং লাইভে মক টেস্ট, লাইভেই খাতা চেক, 24 ঘন্টা যা ডাউট আছে তুমি জিজ্ঞেস করতে পারবে ক্লাসে অ্যাডমিশনের পরে। আচ্ছা, তো কত কি প্রাইস আছে একটু দেখে নাও। তোমাদের মান্থলি ক্লাস হচ্ছে প্রথম মাসে ভর্তি 200 প্লাস হচ্ছে তোমাদের বেতন মাত্র 450, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে ফেব্রুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে তোমাদের এক্সাম 8 মাস, ঠিক আছে। তো ইন্টু 8, তো তোমাদের এখানে হচ্ছে টোটাল হচ্ছে এখানে 3800, ঠিক আছে, টোটাল বেতন 3800 হয়। বাট তোমরা হচ্ছে 3 মাসের বেতন, 3 মাসের পুরো বেতন ফ্রি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মানে 450 ইন্টু 3, 1350 তোমরা পুরো ফ্রি পেয়ে যাচ্ছ একসাথে কোর্স নিলে। তোমাদের পড়ছে মাত্র 2450 বায়োলজি, ঠিক আছে, মাত্র 2450 পড়ছে তোমাদের বায়োলজি। সেমভাবেই কিন্তু ইভিএস নিউট্রিশনও রয়েছে। ইভিএস ফুল কোর্স হচ্ছে 1400 মাত্র, আর নিউট্রিশন 1700। এখানেও কিন্তু 3 মাসের বেতন ফ্রি, আর মান্থলি ক্লাসও তোমরা নিতে পারো। একসাথে নিলে কি তোমাদের 3টে মাসের বেতন পুরো ফ্রি হয়ে যাচ্ছে। আর পরেও যারা ভর্তি হচ্ছ তুমি কিন্তু আগের ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, মানে ফুল কোর্সের ক্ষেত্রে, ঠিক আছে।
তো যারা ভর্তি হতে চাইছো এবং এইরকমই রেজাল্ট করতে চাইছো, আমাদের স্টুডেন্টরা যে রেজাল্টগুলি করে ডেসক্রিপশন থেকে দেখে নেবে। তোমরা এই বাংলাতে বিজ্ঞান নম্বরে হচ্ছে যোগাযোগ করে নেবে। দেখো নিচে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে, এই যে এই নম্বরে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবে, নট ফোন কল, কারণ প্রচুর ফোন কল আসে। ফোন কল কিন্তু যদি না ওই সময় পাও তো কন্ট্যাক্ট করতে পারবে না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। দেখো বর্তমান যুগে অনলাইন ক্লাস প্রচুর রয়েছে, চারিপাশে প্রচুর অনলাইন ক্লাস রয়েছে, কিন্তু তোমাকে ক্লাস বুঝিয়ে দেওয়ার পরে তোমাকে খাতায় কোশ্চেন আনসার রেডি করে দেওয়া, সাজেশন ভিত্তিক 100% কমন, সেই খাতা চেকিং, ঠিক আছে, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, তোমার মক টেস্টের সাথে সাথে খাতা চেকিং, এইরকম অনলাইন ক্লাস তুমি কোথাও পাবে না, যেটা আমাদের স্টুডেন্টের মুখেই শুনে নাও। অসংখ্য স্টুডেন্ট রয়েছে, তো সব তো এখানে দেওয়া সম্ভব না, ডেসক্রিপশনে যাবে, ফার্স্ট লিঙ্কে ক্লিক করে শুনে নেবে। এটা প্রপার ক্লাস যেখানে তুমি 98-99% শূন্য থেকে শুরু করা স্টুডেন্টও পেতে পারে, ঠিক আছে, ভালো করে পড়লে সবাই পেতে পারে। সঠিক গাইডেন্স এবং নিজের পড়াশোনা, এই দুটো জিনিস হচ্ছে দরকার। সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করে প্রত্যেক বছর, এই রেজাল্ট নিয়েই আমাদের ছেলেমেয়েরা পাশ করে। যদি তুমিও চাও এই রেজাল্টটা তুমি করতে, তাহলে অ্যাডমিশন হতে পারো। আমি তো বলেই দিলাম যে এখন ডিসকাউন্ট অফার আছে, তোমরা যদি 3rd সেম নিচ্ছ, 2nd সেমটা তো পুরো ফ্রি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, পুরো ফ্রি পেয়ে যাচ্ছ। নিচে দেওয়া বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে নিও এবং ডেসক্রিপশন থেকেও দেখে এসো আমাদের প্রত্যেক বছরের স্টুডেন্টদের কী রেজাল্ট রিপ্লাই রয়েছে, কি তারা বলছে। অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাসের কোনো মিল পাবে না। একটা বাড়িতে টিচার রেখে পড়লে যে গাইডেন্স তুমি পাবে, সেম গাইডেন্স তুমি পেয়ে যাবে আমাদের এখানে থেকে শুনে। কিন্তু 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে কমন ছিল, আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক, কি বলবো। ভিডিও দিয়েছিলেন না যে হচ্ছে পরীক্ষার আগে কিরকম ভাবে করতে হবে, আমি বেসিক্যালি আপনার ভিডিওটাই ফলো করেছি। তারপর শোভন কত হয়েছে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 97 না ভর্তি হতাম এত হতো না, আমি অফলাইনে পড়তাম। এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইভে হচ্ছে একটা মেয়ের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করে দিয়েছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন, বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সেন্স। আগামী দিনে আরো ভালো করে পড়বো। আচ্ছা 11-এ তুমি ক্লাস করছো, আমার কাছে কেমন লাগছে, কি বলবে? যে হ্যাঁ ম্যাম, সত্যি খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে। কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এরকম তো অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নেয় না। মানে আমিও অনেক পার্সোনালি টেনে অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়ে যেত। যেভাবে পড়ান আশা, যদি প্রথম থেকে পড়তাম আশা করছি 100 হয়ে যেত। তোমরা কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা শুনলে যারা আমাদের কাছে ক্লাস করেছে বা এখনো ক্লাস করছে। তো তোমরাও যদি চাও যে এইরকমই ভালো রেজাল্ট করবে, তোমাদের কাছে কিন্তু এখনো সুযোগ রয়েছে তোমার রেজাল্টটাকে বদলে ফেলার। এবার